ভাবুন তো, সালটা ২০২৬। মার্কিন সেনারা নেমে পড়েছে ভেনেজুয়েলার মাটিতে। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা একটা কাল্পনিক পরিস্থিতি যা আমাদের সাম্রাজ্যবাদ আর ক্ষমতার খেলা নিয়ে অনেক কিছু ভাবতে বাধ্য করে। চলুন, এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। স্ক্রিনের এই ছবিটা দেখুন। সালটা 1963। একজন বৌদ্ধ সন্ন্যাসীর এই আত্মত্যাগ তখন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আর জানেন, এর পেছনেও ছিল ঠিক একই রকম ক্ষমতার লড়াইয়ের গল্প। তো ভিয়েতনামের সেই বাস্তব প্রতিবাদ আর ভেনেজুয়েলার এই কাল্পনিক ঘটনা, দুটোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। দুটোই আসলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প। আর এই তুলনাটা দিয়েই আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রশ্ন হল, আমেরিকা ভেনেজুয়েলায় এই অপারেশনের জন্য কি কারণ দেখাচ্ছে? চলুন, তাদের অফিসিয়াল ভার্সন আর আসল সত্যিটার মধ্যেকার ফারাকটা খুঁজে বের করি। প্রথমেই যে কারণটা দেখানো হচ্ছে সেটা হলো অভিবাসন সংকট। বলা হচ্ছে ভেনেজুয়েলা থেকে দলে দলে লোক এসে আমেরিকার ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? অর্থনীতিবিদরা বলছেন একদম উল্টো কথা। তাদের মতে এই অভিবাসীরা আসলে মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে, তাদের কর্মশক্তি দিয়ে নতুন নতুন ব্যবসা শুরু করে। এরপর আসা যাক দ্বিতীয় অভিযোগে, আর এটা কিন্তু আরও অনেক বেশি সিরিয়াস, ড্রাগ ট্রাফিকিং বা মাদক পাচার। আর অভিযোগের তীরটা সোজা প্রেসিডেন্ট মাদুরোর দিকে। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। ডেটা আর এক্সপার্টদের বিশ্লেষণ কিন্তু বলছে ফেন্টানাইলের মূল উৎস ভেনেজুয়েলা নয়, বরং মেক্সিকো। আর পাচার হয় মূলত স্থলপথে। কোকেনের ব্যাপারটা তো আরও পরিষ্কার। এই যে চার্টটা দেখছেন, এটা থেকেই বোঝা যায় আমেরিকায় আসা কোকেনের ৭৫%ই কিন্তু ভেনেজুয়েলাকে এড়িয়ে প্রশান্ত মহাসাগর হয়ে যায়। তাহলে ভেনেজুয়েলাকে প্রধান রুট বলার যুক্তিটা কি আদৌ টেকে? তার মানে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ক্যারিবিয়ান সাগরে সৈন্য পাঠানো, বোট ডুবিয়ে দেওয়ার দাবি, নৌ অবরোধ তৈরি করা, এই সব কিছু মিলিয়ে আসলে একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছিল, একটা গল্প বানানো হচ্ছিল যাতে এই সামরিক অভিযানটাকে জাস্টিফাই করা যায়। তাহলে অফিসিয়ালি যে কারণগুলো দেখানো হলো সেগুলো যদি সত্যি না হয়, তাহলে আসল কারণটা কি? কেন এই অভিযান? চলুন এবার পর্দার আড়ালে সেই আসল উদ্দেশ্যগুলো খুঁজে বের করি। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হল তেল। অবিশ্বাস্য হলেও সত্যি, ভেনেজুয়েলার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেলের ভাণ্ডার, সৌদি আরবের থেকেও বেশি। তো বুঝতেই পারছেন, এত বড় একটা সম্পদ যে কোনো সুপার পাওয়ারই নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবে। আর এই তেলটা নিয়ন্ত্রণে আনা মানে কিন্তু শুধু সাপ্লাই নিশ্চিত করা না, এর মানে হলো পুরো গ্লোবাল এনার্জি মার্কেটের ক্ষমতার ভারসাম্যটাই বদলে দেওয়া। ওপেকের যে একচেটিয়া কন্ট্রোল আছে সেটা ভেঙে দেওয়া। দ্বিতীয় কারণটা শায়েদ তেলের চেয়েও বড়, আর সেটা হলো আঞ্চলিক ক্ষমতা। আমেরিকা তাদের প্রায় ২০০ বছরের পুরনো একটা নীতি, মনরো ডক্ট্রিনকে আবার ফিরিয়ে আনতে চাইছে। এই নীতি সোজা কথা হলো, পশ্চিম গোলার্ধে অর্থাৎ আমেরিকায় শেষ কথা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র, আর কেউ না। আর এটা করার জন্য তাদের একটা মাল্টি স্টেপ প্ল্যান আছে। প্রথমত, নিজেদের ব্যাকইয়ার্ড থেকে রাশিয়া আর চীনের প্রভাব কমানো। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার বামপন্থী সরকারকে সরিয়ে একটা প্রো ইউএস সরকার বসানো। আর সবশেষে ইরান বা অন্য শত্রুদের একটা পড়া বার্তা দেওয়া যে পশ্চিম গোলার্ধে আমেরিকার কথাই শেষ কথা। আর একটা ব্যাপার তো বলাই হয়নি, ভেনেজুয়েলার মাটির নিচে শুধু তেলই নেই, আছে থোরিয়াম, কোলটান, সোনা, হীরের মতো দুর্লভ আর স্ট্র্যাটেজিক খনিজের বিশাল ভাণ্ডার। এগুলোর উপর কন্ট্রোল পাওয়া মানে কিন্তু অমচন অর্থনৈতিক আর প্রযুক্তিগত অ্যাডভান্টেজ। তো এত বড় একটা অপারেশনের ফলাফল কি হতে পারে? এর ভালো দিকই বা কি, আর খারাপ দিকই বা কি? চলুন দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক। যদি খারাপ দিকগুলো দেখি, ঝুঁকি কিন্তু অনেক। ইরাক বা লিবিয়ার মতো ভেনেজুয়েলাও একটা খানাযুদ্ধের মধ্যে পড়ে যেতে পারে। এর ফলে আমেরিকার বর্ডারে একটা বিশাল শরণার্থী সংকট তৈরি হতে পারে। আর আন্তর্জাতিকভাবেও এটা একটা খুব খারাপ উদাহরণ তৈরি করবে। চীন হয়তো তাইওয়ান নিয়ে একই কাজ করার অজুহাত পেয়ে যাবে। অন্যদিকে যারা এই অভিযানের পক্ষে, তারা কি বলছে? তাদের যুক্তি হলো, এর মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন হবে, বিশ্ববাজারে তেলের দাম কমতে পারে, আর নিষেধাজ্ঞা উঠে গেলে, নতুন বিনিয়োগ আসলে ভেনেজুয়েলার সাধারণ মানুষের জীবনযাত্রার মান হয়তো আসলেই উন্নত হবে।
এইসব ভালো মন্দের আলোচনার পরেই কিন্তু আসল প্রশ্নটা আসে, নৈতিকতার প্রশ্ন। এমন একটা কাজ করা কি ঠিক? এর উত্তরটা কিন্তু সহজ না। এটা বুঝতে হলে আমাদের পলিটিক্যাল রিয়েলিজম বা রাজনৈতিক বাস্তবাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখতে হবে। এই থিওরিটা কি বলে? এটা বলে যে আন্তর্জাতিক সম্পর্কটা আসলে একটা নৈরাজ্যের জায়গা। এখানে কোনো গ্লোবাল পুলিশ নেই। তাই প্রত্যেকটা দেশকে নিজের টিকে থাকার জন্য আর ক্ষমতা বাড়ানোর জন্য যা যা করা দরকার তাই করতে হয়। এখানে নৈতিকতার চেয়ে টিকে থাকাটাই বড়। এই চিন্তা কিন্তু নতুন নয়। আজ থেকে হাজার হাজার বছর আগে চাণক্য প্রায় একই কথা বলে গেছেন। তিনি বলেছেন, রাজার প্রধান ধর্ম হল নিজের প্রজাদের সুরক্ষিত রাখা, আর তার জন্য যদি ছল চাতুরির আশ্রয়ও নিতে হয় সেটাও জায়েজ। একই রকম কথা বলেছেন ম্যাকিয়াভেলিও। তার বিখ্যাত পরামর্শ ছিল, শত্রুকে যদি আঘাত করতেই হয় তবে এমনভাবে করো যেন তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতাটাই না থাকে। এটাই হলো রিয়েলিজমের ঠান্ডা কঠিন যুক্তি। তো এতক্ষণ আমরা কারণ দেখলাম, ফলাফল দেখলাম, এর পেছনে দর্শনও বুঝলাম, কিন্তু একটা চূড়ান্ত প্রশ্ন এখনও রয়ে গেছে। পতনের পর কি হবে? ব্যাপারটা কি শুধু ক্ষমতার হাতবদল? আগে হয়তো ভেনেজুয়েলা চীন বা রাশিয়ার দিকে ঝুঁকেছিল, এখন আমেরিকার দিকে ঝুঁকবে। মানে পুতুল হয়তো বদলাবে, কিন্তু সুতোটা থাকবে অন্যের হাতেই। এটা কি তাহলে আসল স্বাধীনতা হলো? আর এখানেই আমাদের চূড়ান্ত প্রশ্ন, যদি এই নতুন ব্যবস্থাও ভেনেজুয়েলার সাধারণ মানুষের জীবনের কোনো উন্নতি করতে না পারে, তাহলে কি হবে? ইতিহাস কিন্তু আমাদের এটাই শেখায় যে ছাইয়ের ভেতর থেকেও প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। তখন কি আরেকজন থেচ কুয়াং টুকের মতো কোনো বিপ্লবী উঠে দাঁড়াবে এই নতুন ব্যবস্থার বিরুদ্ধে? বিপ্লবের সেই চাকা কি আবার ঘুরতে শুরু করবে?